তোমরা কি পাহাড়ের রানী দার্জিলিং ঘুরতে যেতে চাও? কিন্তু দার্জিলিং কখন যাব? দার্জিলিংয়ে কিভাবে গেলে ভালো হয়? দার্জিলিংয়ে কোথায় থাকবো, কোথায় খাবো, খরচই বা কত? শেয়ারে কিভাবে দার্জিলিং ঘুরব? দার্জিলিংয়ে কি কি দেখার আছে? দার্জিলিংয়ে বাইক ভাড়া কোথায় পাবো? এই সব অনেক প্রশ্নের উত্তর খুঁজছো? তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের সব প্রশ্নের উত্তর আছে এই ভিডিওতে। এখন প্রথমেই প্রশ্ন হলো, দার্জিলিং কিভাবে যাব? ভারতের যে কোনো স্থান থেকে প্রথমেই তোমাদের পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশনে অথবা শিলিগুড়িতে। কলকাতা থেকে যেতে হলে প্রথমে শিয়ালদা অথবা হাওড়া থেকে পৌঁছে যেতে হবে এনজিপি অথবা শিলিগুড়ি জংশন স্টেশনে। শিয়ালদা থেকে এনজিপি অথবা শিলিগুড়ি জংশন যাওয়ার কিছু সুবিধাজনক ট্রেনের হদিস স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা তোমাদের সুবিধা মতো অন্য ট্রেন দেখে নিতে পারো। আবার ধর্মতলা থেকে এসি ও নন এসি বাসেও শিলিগুড়ি পৌঁছানো যায়। ভাড়া পড়বে নন এসি বাসে 500 থেকে 700 টাকা আর এসি বাসে 800 থেকে 1200 টাকা। সময় লাগবে 12 থেকে 13 ঘন্টা। অন্যদিকে আকাশপথে বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছে সেখান থেকে গাড়ি রিজার্ভ করেও দার্জিলিং যাওয়া যায়। এখন প্রশ্ন, এনজিপি অথবা শিলিগুড়ি পৌঁছে দার্জিলিং কিভাবে যাব? এনজিপি অথবা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার 3-4টে অপশান রয়েছে, যেমন রিজার্ভ কার, শেয়ার কার, বাস ও 2 চাকা ভাড়া করেও দার্জিলিং যেতে পারবে। রিজার্ভ কারে যেতে চাইলে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি জংশনে পৌঁছে স্টেশনের বাইরে থেকে রিজার্ভ গাড়িতে পৌঁছে যেতে পারবে দার্জিলিং। ভাড়া পড়বে 2,500 থেকে 3,500 টাকার মধ্যে। আর শেয়ার গাড়িতে দার্জিলিং যেতে চাইলে এনজিপি অথবা শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে। ভাড়া পড়বে জনপ্রতি 300 টাকা। আর বাসে করে দার্জিলিং পৌঁছাতে চাইলে স্টেশনের বাইরে থেকে 20 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে হবে তেনজিং নোরগে বাস টার্মিনালে। সেখান থেকে 105 টাকা বাস ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবে দার্জিলিংয়ে। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। আর 2 চাকায় দার্জিলিং যেতে চাইলে শিলিগুড়ি থেকে বাইক অথবা স্কুটি ভাড়া করেও তোমরা পৌঁছে যেতে পারো দার্জিলিং। সেক্ষেত্রে ভাড়া লাগবে প্রতিদিন 500 থেকে 800 টাকা, আর তেলের খরচ নিজের। এনজিপি অথবা শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার 2টি পপুলার রুট আছে। প্রথমটি কার্শিয়াং হয়ে, এক্ষেত্রে দূরত্ব প্রায় 75 কিলোমিটার, আর অন্যটি মিরিক হয়ে, দূরত্ব প্রায় 95 কিমি। হাতে যদি সময় থাকে তাহলে আমি বলবো মিরিক হয়ে যাও। এই পথের সৌন্দর্য অতুলনীয়। এই পথের পুরো জার্নির ভিডিও এই চ্যানেলে আছে, দেখে নিতে পারো। এবার প্রশ্ন হলো, দার্জিলিং এসে কোথায় থাকবো? দার্জিলিংয়ে থাকার সবচেয়ে ভালো জায়গা ম্যালের কাছাকাছি। এছাড়া তোমরা চাইলে দার্জিলিং স্টেশন অথবা চকবাজারের কাছেও থাকতে পারো। দার্জিলিং হোটেলের ওপর ডিটেল ভিডিও এই চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তবে পিক সিজনে এখানে যদি আসো তাহলে হোটেল বুক করে আসাই ভালো। দার্জিলিংয়ে এসে থাকার ব্যবস্থা তো হলো, কিন্তু খাবো কোথায়? দার্জিলিংয়ে তোমরা যেই হোটেলে থাকবে সেখানে ফুডিংয়ের ব্যবস্থা থাকলে সেখানেও খেতে পারো। আর অন্য জায়গায় খেতে চাইলে ক্যাভেন্টার্সের পেছনে মহাকাল রেস্টুরেন্ট, আর ক্যাভেন্টার্সের পাশেই আছে পদ্মা রেস্টুরেন্ট। এছাড়া ক্যাভেন্টার্স, গ্লিনারিজ ও কুঙ্গা তো আছেই। এখন প্রশ্ন, কখন দার্জিলিং যাব? দার্জিলিং সারা বছরই যাওয়া যায়, তবে দার্জিলিং যাওয়ার সেরা সময় কিন্তু অক্টোবর ও নভেম্বর মাস ও মার্চ থেকে মে মাস। তবে বর্ষায় পাহাড়ের অভিজ্ঞতা নিতে চাইলে বর্ষার সময়ও যেতে পারো। এবার প্রশ্ন, দার্জিলিংয়ের সাইট সিনের গাড়ি কোথায় পাবো? দার্জিলিংয়ে ক্যাভেন্টার্সের পাশের মোড়ে, আর দার্জিলিং স্টেশনের কাছে ও চকবাজারের গাড়ি স্ট্যান্ডের থেকে সাইট সিনিংয়ের জন্য গাড়ি পেয়ে যাবে। এছাড়া যে হোটেলে থাকবে সেখানে বললেও তারা গাড়ির ব্যবস্থা করে দেয়। এবার মনে প্রশ্ন জাগতেই পারে, দার্জিলিংয়ে কি কি দেখব? দার্জিলিংয়ে দেখার অনেক কিছু আছে। পপুলার কিছু প্যাকেজের মধ্যে আছে 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট ও মিক্স পয়েন্ট। এবার দেখে নেওয়া যাক কোন প্যাকেজে কি কি থাকে। 3 পয়েন্টস, সময় ভোর 4টে থেকে সকাল 7:30। এই প্যাকেজে থাকে টাইগার হিল, ঘুম মনাস্ট্রি ও বাতাসিয়া লুপ। প্যাকেজের খরচ মোটামুটি 1,500 থেকে 2,000 টাকা। 5 পয়েন্টস, সময় সকাল 9টা থেকে দুপুর 12টা। এই প্যাকেজে থাকে জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, ডালি মনাস্ট্রি, দীরধাম টেম্পল, আভা আর্ট গ্যালারি অথবা হিমালয়ান টিবেট মিউজিয়াম। প্যাকেজ খরচ মোটামুটি 2,000 টাকা। 7 পয়েন্টস,
এই প্যাকেজে থাকে দার্জিলিং জু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং রোপওয়ে, তেনজিন রক ও লেবাং টি গার্ডেন ও টিবেটিয়ান সেলফ হেল্প সেন্টার ও লেবাং রেস কোর্স, সাথে রঙ্গিত ভ্যালি টি গার্ডেন। প্যাকেজ খরচ মোটামুটি 2 থেকে 2,500 টাকা। আর আছে 2 পয়েন্টস, এতে আছে রক গার্ডেন ও গঙ্গা মাইয়া পার্ক। এই পথে যাওয়ার সময় পড়বে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এই প্যাকেজের খরচ 2 থেকে 2,500 টাকা। এছাড়াও আছে মিক্স পয়েন্ট, এক্ষেত্রে 3 পয়েন্ট ও 7 পয়েন্টের বিভিন্ন পয়েন্টগুলি একসাথে দেখানো হয়, খরচ পড়ে 3 থেকে 3,500 টাকা। এছাড়া শেয়ারেও এই পয়েন্টগুলি ঘুরে দেখা যেতে পারে, সেক্ষেত্রে আমার সাজেশান যদি সম্ভব হয় কিছু পয়েন্ট পায়ে হেঁটে ঘুরে দেখতে পারো, আর বাকি পয়েন্টগুলি শেয়ার গাড়িতে। আর দার্জিলিংয়ে বাইক ভাড়া নিয়ে ঘুরে দেখতে চাইলে সোনাম কিচেনের পাশেই আছে বাইক রেন্টালের ব্যবস্থা, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। প্রথম দিন প্রথমেই দেখে নিলাম লালকুঠি রোডে অবস্থিত ICAR এর ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিডের দার্জিলিং ক্যাম্পাস। এর মূল ক্যাম্পাস সিকিমে অবস্থিত, ঢোকার সুযোগ পেলে সত্যিই ভালো লাগবে। তারপর দেখলাম বোস ইনস্টিটিউটের দার্জিলিং ক্যাম্পাস, যার মূল ক্যাম্পাস কলকাতায় অবস্থিত। বিজ্ঞান চর্চার এক পীঠস্থান এই ইনস্টিটিউট। এরপর পৌঁছে গেলাম জাপানিজ টেম্পলে। ম্যাল থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে জলপাহাড়ের ঢালে অবস্থিত এই মন্দির ভোর 4:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতেই চোখে পড়ল মন্দিরের স্থাপত্যশৈলী জাপানি ঐতিহ্যকে প্রতিফলিত করে, যা কাঠ ও পাথর দিয়ে তৈরি। এই মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। এই মন্দিরের পাশেই আছে পিস প্যাগোডা। 1972 সালে নির্মিত এই প্যাগোডা বিশ্ব শান্তি ও সম্প্রীতির প্রতীক এবং বৌদ্ধ ধর্মের মূল বার্তাকে তুলে ধরে। এই প্যাগোডাটি 28.5 মিটার উচ্চতার এবং এর উপরে সোনার গম্বুজ রয়েছে। প্যাগোডার চারপাশে বুদ্ধের 4টি মূর্তি আছে, যা ওনার বিভিন্ন অবতারকে তুলে ধরে। ফেরার পথে দেখে নিলাম লালকুঠি। এটি ব্রিটিশ শাসনকালে নির্মিত হয়েছিল, তবে বর্তমানে এটি প্রশাসনিক দপ্তর হিসাবে ব্যবহৃত হয়। এরপর চলে গেলাম সেন্ট পল স্কুলের গেটের সামনে। এটি দার্জিলিংয়ের জলপাহাড় এলাকায় খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এখানে বলিউডের বিখ্যাত সিনেমা मैं हूं নার শুটিং হয়েছিল, তবে সাধারণের প্রবেশ নিষেধ। তারপর ফিরে আসলাম দার্জিলিংয়ের মেলে। এটি বিখ্যাত নেপালি কবি ভানুভক্তের স্ট্যাচু। আমি এই দিক থেকে ভানুভক্তের স্ট্যাচুর ডান দিকের রাস্তা দিয়ে আসলাম। মহাকাল মার্কেটের এই রাস্তা দিয়ে কিছুটা পথ এগিয়ে এসে তারপর কিছুটা পথ চড়াই করে পৌঁছে যাব মহাকাল মন্দিরে। এখান থেকে পুজোর ডালা বানিয়ে নিলাম। 50 টাকা, 100 টাকা, তোমাদের যেমন মন চায়। তারপর জুতো রাখার জায়গায় জুতো খুলে চললাম মন্দিরের পথে।
ঢুকতেই চোখে পড়ল নন্দীর মূর্তি। মহাকাল মন্দিরে আছে হিন্দুদের আরাধ্য ভগবান শিবের নিরাকার রূপ, সঙ্গে গৌতম বুদ্ধের মূর্তি। হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের সহাবস্থান সবাইকে মুগ্ধ করবেই। এই মন্দিরের চারিদিকে আছে 11টি শিবলিঙ্গ। এরই সাথে আছে গণেশ ও মা কালীর প্রতিমা। তারপর নিচে নেমে এসে মহাকাল মার্কেটটা ভালো করে ঘুরে দেখলাম, সাথে কিছু কেনাকাটিও করলাম। নেপালি কবি ভানুভক্ত আচার্য ছিলেন একাধারে কবি, অনুবাদক ও লেখক। তিনি প্রথম রামায়ণ মহাকাব্য সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন। পুরো সন্ধেটা মেলে ঘোরাঘুরি করে কাটালাম। আমার মতো যারা নিজের মতো করে প্ল্যান করে ঘুরতে চাও, তারা চাইলে দার্জিলিংয়ের অক্সফোর্ড বুক স্টোর থেকে একটা দার্জিলিং গাইড ম্যাপ কিনে নিতে পারো। গোল্ডেন টিপসের আউটলেটে বিভিন্ন রকম চা পাতা পেয়ে যাবে। এর উপর ডিটেল ভিডিও পরে আসবে। রাতের ওয়াটার ফাউন্টেনের মায়াবী রূপ সত্যিই মনোমুগ্ধকর। ম্যাল রোডে গ্লিনারিজের রাস্তায় পড়বে বিশ্ব বাংলা আউটলেট। তার পাশেই আছে দা স্টুডিও। যাদের ফটোগ্রাফির শখ তাদের জন্য আদর্শ জায়গা। এরপর আসলাম হোপ গ্লিনারিজের সামনে। এখানে রাতের ডিনার ট্রাই করতে পারো। এর উপর ডিটেল ভিডিও পরে নিয়ে আসব। পরদিন ভোর 4টের সময় সামনের এই চক থেকে টাইগার হিল যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবে। এই সামনেই ক্যাভেন্টার্স। আকাশ পরিষ্কার থাকলে টাইগার হিল পৌঁছে দেখে নাও ঐশ্বরিক সূর্যোদয়। তারপর দেখে নিলাম ঘুম রেল স্টেশন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেল স্টেশন ভারতের সর্বোচ্চ রেল স্টেশন। প্রায় ৭,৪০৭ ফিট উচ্চতায় অবস্থিত এই রেল স্টেশন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত।
এই রেল স্টেশনের লাগোয়া ঘুম মিউজিয়ামও দেখে নিতে পারো। চাইলে দার্জিলিং স্টেশন থেকে এই ঘুম স্টেশন পর্যন্ত জয় রাইডও করতে পারো। তার বিস্তারিত ট্রেন টাইমিং স্ক্রিনে শেয়ার করলাম। ডিজেল জয় রাইডের ভাড়া 1000 টাকা আর স্টিম জয় রাইডের ভাড়া 1500 টাকা। এরপর চলে গেলাম ইগা চোলিং মনাস্ট্রি বা ওল্ড ঘুম মনাস্ট্রিতে। আবহাওয়া খারাপ থাকায় একটি রোমহর্ষক পরিবেশের মধ্যে দিয়ে ঘুরে দেখলাম এই মনাস্ট্রি। তারপর চলে আসলাম ঘুম মনাস্ট্রিতে, যার অফিসিয়াল নেম সামটেন চোলিং মনাস্ট্রি। মনাস্ট্রির ভিতরে কিছু সামগ্রী বিক্রি হতেও দেখলাম। মনাস্ট্রির ভেতরে ভগবান বুদ্ধের বিশাল মূর্তির দর্শন পেয়ে মনটা শান্তিতে ভরে গেল। তারপর এসে উপস্থিত হলাম বাতাসিয়া লুপের সামনে। বাতাসিয়া লুপ খোলা থাকে সকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম বাতাসিয়া লুপে। দার্জিলিং ও ঘুমের মাঝে অবস্থিত এই বাতাসিয়া লুপ হল ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়। এই লুপের কেন্দ্রে আছে ওয়ার মেমোরিয়াল, যেখানে বীর গোর্খা সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে। এছাড়া এখানে দেখতে পেলাম পুরো দার্জিলিংয়ের 360 ডিগ্রি ভিউ আর দারুণ সাজানো গোছানো একটি বাগান। পাহাড়ে ওঠার সময় টয় ট্রেনের যাত্রা মসৃণ করার জন্য এই লাইনকে বাঁকিয়ে তৈরি করা হয়েছে। বাতাসিয়া লুপে টয় ট্রেনের জয় রাইডের যাত্রীদের 10 মিনিটের জন্য নামানো হয়। এখানে আছে কিছু শীতবস্ত্র বিক্রি স্টল, সাথে আই লাভ দার্জিলিং লেখার সাথে পর্যটকরা ফটো তুলতে ব্যস্ত। এখানে ফটো সেশন না করলে দার্জিলিং ঘুরতে আসায় বৃথা মনে হতে পারে। সার্বিকভাবে এই স্থানটির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করবেই।
এই ওয়ার মেমোরিয়ালে বিভিন্ন শহীদ সৈন্যদের নাম খোদিত আছে। এখান থেকে দূরে দার্জিলিং শহরের ম্যাগনিফাইং ভিউ দেখতে চাইলে বাইনোকুলারে চোখ রাখতেই হবে, আর তার জন্য দিতে হবে 50 টাকা। আমার এবারের গন্তব্য ডালি মনাস্ট্রি। দার্জিলিং থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত দার্জিলিংয়ের বৃহত্তম মনাস্ট্রি ডালি মনাস্ট্রি। 1971 সালে প্রতিষ্ঠিত এই মনাস্ট্রি সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এখানে একটি মিউজিয়ামও আছে, চাইলে ঘুরে দেখতে পারো। শোনা যায় 1993 সালে এই মনাস্ট্রিতে দালাই লামা 3 দিন কাটিয়েছিলেন। বৃহৎ এই মনাস্ট্রির ওপর থেকে ভিউও খুব সুন্দর, আর এর শান্ত পরিবেশ মন জুড়িয়ে দেবে। এরপর আমার গন্তব্য ছিল গঙ্গামাইয়া পার্ক। যাওয়ার রাস্তাটি তেমন ভালো না হলেও অবশেষে পৌঁছে গেলাম পার্কের সামনে। পার্কে ঢোকার মুখেই টিকিট কাউন্টার থেকে 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, আর তারপর ভেতরের দিকে এগিয়ে চললাম। ঢুকেই যা চোখে পড়ল তা নয়নাভিরাম। শান্ত স্নিগ্ধ পরিবেশে এত সুন্দর একটা পার্ক, আর তার পরিবেশ মনে শান্তি এনে দেয়। পার্কের ভেতরের সর্পিল পথ দিয়ে এদিক থেকে ওদিক ঘুরে বেড়ালাম। এখানে একটি পরিত্যক্ত গেস্ট হাউস আছে, যার সামনে আছে একটি সুন্দর ছোট্ট লেক, যেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। খরচ মাথাপিছু 50 টাকা। এই লেকটি একটি ছোট্ট ঝর্ণার জলে পুষ্ট, আর লেক থেকে একটি ঢাল করা আছে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য। একসময় এই গেস্ট হাউসে থাকার ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমানে তা অতীত। সিজনের সময় এই সব খাওয়ার দোকানগুলি হয়তো খোলে, কিন্তু বর্তমানে জরাজীর্ণ অবস্থা। লেকের অতিরিক্ত জল এই রকম ছোট্ট পাহাড়ি নদীরূপে বয়ে চলেছে পাথরের মধ্যে দিয়ে,
যা অতুলনীয়। ফেরার পথে পৌঁছে গেলাম রক গার্ডেনের সামনে। প্রথম দর্শনেই এই জায়গাটির প্রেমে পড়ে যাই, তাই আর দেরি না করে মাত্র 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়ি রক গার্ডেনে। ঢুকেই সুন্দর ঝর্ণার সামনে দিয়ে বাঁধানো পথ দিয়ে এগিয়ে চললাম ওপরের দিকে। আরও ওপরে উঠতেই চোখে পড়ল ধাপে ধাপে নেমে আসা জলধারা। পাখির চোখে এই জায়গার সৌন্দর্য দর্শন করে মনটা মুগ্ধ হতে বাধ্য। তারপর পাহাড়ের গুহা মন্দিরে প্রণাম করে এগিয়ে চললাম। আরও উপরে উঠে ঝর্ণার কাছাকাছি পৌঁছে মনটা শিহরিত হয়ে উঠল। ফেরার পথে দেখে নিলাম দার্জিলিংয়ের আরেকটি বিখ্যাত চা বাগান, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এই সামনের পথ দিয়েও গঙ্গামাইয়া পার্কে যাওয়া যায়, তবে রাস্তাটি খুবই খারাপ, তার থেকে সোজা যাওয়া অনেক বেশি ভালো। সবশেষে পৌঁছে গেলাম আজকের শেষ গন্তব্য আভা আর্ট গ্যালারিতে। মাত্র 10 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই গ্যালারি। 1965 সালে ভূপাল শেঠ ও তার স্ত্রী আভা দেবী এই গ্যালারি স্থাপনা করেন। ইউনিক কিছু কাজ এই গ্যালারির সংগ্রহে আছে। পরবর্তী পার্টের ভিডিওতে থাকছে অন্যান্য জায়গাগুলির ট্রাভেল প্ল্যান, তাই আমার সঙ্গে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।